শুরু করছি এমপি তামিম সরকার গল্পের প্রথম পর্ব। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুকে ধরো, ইচ্ছে মতো ব্যবহার করো, তারপর কাঁধেই ছুড়ে মারো। সিগারেটে টান দিতে দিতে সামনে পড়ে থাকা লাশটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে তামিম সরকার। ওর জীবনের সব থেকে বড় ভুল ছিল আমাকে বিশ্বাস করা। খুব অট্টহাসিতে ফেটে পড়ে গোডাউনে 4-5টা। ওর লাশ কুত্তা দিয়ে খাওয়া আর হাড়গুলো বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়াই। তামিমের নির্দেশ মতো গাটরা 2 টুকরো করা লাশটাকে নিয়ে যাই মাটির ভেতরে রঙ্গমঞ্চ খানায়। সেখানে হিসাবের বাইরে লাশকে গুম করা হয়েছে। আজ অব্দি কোনো হদিশ পাওয়া যায়নি লাশগুলোর। অবশ্য যেখানে সরকার নিজেই খুনি, সেখানে লাশের হদিশ পাওয়া দুষ্প্রাপ্য। তামিম সরকার তানভীর সরকারের বড় ছেলে। আরশিনগরের বুকে রাজপুত্রের মতো পরিচিত এই নামটা আসলে একা কোনো সাধারণ মানুষের নাম নয়। এটা একটা ভয়, একটা নামের ক্ষমতা। প্লেন কালো পাঞ্জাবি, মুখে তীক্ষ্ণ দাড়ি, চোখে কালো চশমা। কেউ জানে না চশমার আড়ালে কি চলছে তার চোখ জোড়াতে, কিন্তু সবাই জানে ওর চোখের দিকে তাকানোর মানে নিজের ভাগ্যকে মৃত্যুর হাতে তুলে দেওয়া। তার ডান কানে সবসময় একটা ছোট্ট সোনালি ইয়ারপিস থাকে, আর বাম কানে হেডফোন। কেউ জানে না কাদের সঙ্গে সে কথা বলে, কিন্তু যাদের নামে একবার সে হেডফোনে লিস্টেড হয়, তারা আর কখনো আলোর মুখে দেখে না। শান্ত কিন্তু খুব ধারালো স্বরে কথা বলে তামিম, কিন্তু ওর নিরাপত্তাগুলো গুলি চালানোর মতো তীক্ষ্ণ। 28 বছর বয়সে এমপি হওয়া চারটেখানি কথা নয়, কিন্তু তার জন্য খুব কঠিন কাজও নয়। যেখানে রাজ্যের সরকার তার জন্মদাতা পিতা, সেখানে এমপি কেন চাইলেই যে কোনো পরিষদে যোগ দেওয়া যায়। তবে শুধু পলিটিক্স না, সব অন্ধকার, চোরাগুলি, সব রহস্য, সব অপরাধ, এমনকি মানুষের ভয়, সবই তার নিয়ন্ত্রণে। যখন সে রাস্তায় হাঁটে, তখন সড়ক আপনাতেই ফাঁকা হয়ে যায়, কারণ সবাই জানে তামিম সরকার রেগে গেলে আইনও থমকে দাঁড়ায়। তামিমের কাছে ভয়ের থেকে বড় কোনো আইন নেই। তার বেপরোয়া জীবনী, মদের নেশা, খুন খারাপি, সবই যেন নিত্যদিনের ডাল ভাতের মতো। তানভীর সরকারের পাওয়ারের জন্য তামিমকে কিছু বলার মতো কেউ নেই। যেখানে বাবার থেকে সন্তানের রাজত্ব বেশি, সেখানে বাবার আর কি বলার থাকে। দিনের বেলা যুব সাধারণের আইডল হয়ে ঘুরে বেড়ানো তামিম সরকার, আর রাতের বেলায় রক্তের নেশে মেতে থাকা তামিম সরকার ভিন্ন দুইজন মানুষ। আরশিনগরে নির্বাচনের হাওয়া বইছে। শহরের অলিগলি পোস্টারে ভরে গেছে তানভীর সরকারের দল ক্ষমতায় ফিরতে মরিয়া। অবশ্য এমপি নির্বাচনে যদি তামিম জিতে যায়, তাহলে সংসদে 350টি আসন থেকে বেশি সংখ্যক আসনে জয়ী হওয়ার মাধ্যমে এবারও প্রধানমন্ত্রী তানভীর সরকারই নির্বাচিত হবে। তাই নির্বাচন নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি করে আছে তানভীর সরকারের দল। আর ঠিক এই সময়ে এক অতি জনপ্রিয় বিরোধী প্রার্থী সালমান হককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় নিজ অফিসে। শুধু যে গুলিবিদ্ধ তা নয়, রীতিমতো 2 টুকরো করা। কিন্তু ঘুণ অক্ষরেও কেউ জানতে পারেনি ঠিক কি হয়েছিল সালমানের সাথে। খবর চারিদিকে ছড়িয়ে পড়ে সালমান আত্মহত্যা করেছে, কিন্তু যারা জানে তারা জানে ওটা আত্মহত্যা নয়, গুলি ঢুকেছে ঠিক মাথার পেছন থেকে। আর নিজের হাতে গুলি চালানো সম্ভব নয়। ঘটনাস্থলে প্রথম উপস্থিত হন পুলিশ অফিসার রিদওয়ান রেজা। তিনি বুঝে যান এটা নিয়ে দুর্ঘটনা নয়, কিন্তু তদন্তে নামতে না নামতেই ওপর থেকে চাপ আসে, ফাইলটা বন্ধ করো, এটা আত্মহত্যা বলে ডিক্লেয়ার হবে। সেখানে ধামাচাপা পড়ে যায় কেসটি। এটা প্রথমবার নয় যখন এইভাবে কেস ধামাচাপা পড়লো। তামিমের সব থেকে তীক্ষ্ণ বুদ্ধির মধ্যে একটি কাজ হলো তার খুনের কোনো প্রমাণ থাকে না, যার জন্য চেয়েও কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। ধীরে ধীরে তামিম এভাবে আতঙ্কে পরিণত হয় সবার মাঝে। প্রতি রাতে তামিম সরকার ও তার দলবলেরা মদের নেশায় মেতে ওঠে ক্লাবে। আজও তার ব্যতিক্রম হয়নি। শত্রু আমাকে বিশ্বাস করেছিল, তাই ওকে মাটির নিচে পাঠানো আমার দায়িত্ব। খুব হই হুল্লাসে মেতে ওঠে তামিম সরকার আর তার দলের ছেলেরা। ভোট মানেই রক্ত, আর সেই রক্তের গন্ধে আমি মাতোয়ারা। পরদিন সকালবেলা নির্বাচনের প্রচারণা করতে আরশিনগরের প্রতিটি স্কুল এবং কলেজে নিজে উপস্থিত হন তামিম সরকার। আজও তার ব্যতিক্রম নয়, বরাবরের মতোই সাথে তার পঞ্চপাণ্ডব মাহির, পেটমোটা রফিক, কালামানিক, টাকলা মাফিস আর বোমা সাকিব। আর সাথে খোলা চিপ ভর্তি ছেলে নিয়ে গেছে আরশিনগরের একটি বিশ্ববিদ্যালয়ের কালচারাল প্রোগ্রামে। যুব সাধারণের আইডল হিসেবে প্রায় চিফ গেস্ট হয়ে থাকেন তামিম সরকার। ট্রেন যাওয়ার ফলে কিছুক্ষণ দাঁড়াতে হয় তামিমের সব গাড়িগুলোকে। আর ঠিক তখনই ইতিহাস সাক্ষী হয় এক নতুন পাগলামিতে ভরা প্রেম কাহিনীর। নরমালেই ঝলমল করছে এক অপূর্বরূপী রমণী। থেকে থেকে টিস্যু দিয়ে ঘাম মুছতে থাকে সে। মৃদু বাতাস তার অবাধ্য চুলগুলোকে ওড়াতে সক্ষম হলেও গরম কমাতে সক্ষম হলো না। বেশ বিরক্ত নিয়ে ট্রেন যাওয়ার জন্য অপেক্ষা করছে সে। আর তাকে চোখের নজরে বন্দি করছে তামিম। তামিম এক পলকে তাকিয়ে আছে সেই রহস্যময়ী রমণীর দিকে, যেন নজরে সরছে না। ভাই, ভাই, ও ভাই, এভাবে মাহির 3-4 বার ডাকে তামিমকে, কিন্তু কোনো লাভ হয় না। তামিম এক নজরে তাকিয়ে থাকে সেই রহস্যময়ী রমণীর দিকে, আর ঠোঁটে মৃদু হাসি দিয়ে বলে, তার চোখে দেখেছি আমার সর্বনাশ। কেটা আপনার সর্বনাশ করছে ভাই? আমারে কন খালি আদা ভাইঙ্গা ভিতরে হান্দাই দিব।
বৌমা সাকিবের কথা শুনে তামিমের ধ্যান ভাঙে। আর সে এক পলক তাকায় সাকিবের দিকে। সাথে সাথে ট্রেনের পথ ক্লিয়ার হয়ে যায়। আর সেই কাঙ্ক্ষিত রমণীটিও হারিয়ে যায় তামিমের নজর থেকে। শালার ভাই কথা বলার আর জায়গা পেলি না, একটুর জন্য চলে গেল। কেরা চলে গেল ভাই? তোর মরা বাপ। তামিম তার খোলা চিপ থেকে চারপাশে ভালো মতো তাকাতে থাকে, যদি সেই রহস্যময়ী নারী দেখা পাওয়া যায়। কিন্তু ভিড়ে হারিয়ে যায় সে। খুব বিরক্ত নিয়ে বিদ্যালয়ে পৌঁছায় তামিম। তামিম যাওয়া মাত্র তাকে তাকে ফুল দিয়ে বরণ করা হয় আর প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল আর তামিম সবার সামনের অবসরে আসরে বসেন। প্রথমে একটু ভাষণ আর পরে নাচের প্রোগ্রাম শুরু করা হয়। মাঝে মাঝে প্রিন্সিপাল আর তামিমের মধ্যে একটু একটু কথোপকথনও হয়। কিন্তু কথোপকথনের এক পর্যায়ে কিছু একটা দেখে চোখ আটকে যায় তামিমের। সানগ্লাসটি খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্টেজে দলীয় নৃত্য পরিবেশন করা এক রমণীর দিকে। সকলে দেখে পরম সুন্দরীকে। সে যে এই সময় এখানে দেখতে পারবে তা কল্পনাও না করতে পারেনি তামিম। যতক্ষণ যাবৎ নাচ চলেছে ততক্ষণ যাবৎ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিম। নাচ শেষে তামিমকে স্টেজে ডাকা হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য। তামিম স্টেজে ওঠা মাত্র হাততালিতে ফেটে পড়ে চারপাশ। তামিম তার ভাষণ শুরু করে, কিন্তু কথা বলার এক পর্যায়ে তার চোখ পড়ে সকলের সেই রহস্যময় রমণীর দিকে। তামিম ভাষণ না দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায় আর মাইক নিয়ে সুভাকে উদ্দেশ্য করে বলে, সি গ্রিন শাড়ি পরা লম্বা চুলওয়ালা মাঝের সারিতে বসে থাকা মেয়েটি স্টেজে আসলো। তামিমের কথা শুনে সবাই হা মেলে সুভার দিকে তাকায় আর তাকে স্টেজে যাওয়ার জন্য বলতে থাকে। সকলের মধ্যেই একটু ভয় কাজ করে। করারই কথা, তামিমকে ভয় পায় না এমন মানুষ আরশিনগরে খুঁজে পাওয়া মুশকিল। চারপাশে সকালে কানাঘষা শুরু করে দিয়েছে রীতিমতো। শুভার বান্ধবীরাও তো বলতে থাকে যে সে কি এমন করেছে যে তামিম সরকার একা তাকে স্টেজে রাখছে। সুভা ভয় যেতে চায় না, জড়ো হয়ে বসে থাকে চেয়ারে। তামিম কিছুক্ষণ অপেক্ষা করে স্টেজ থেকে নিচে নেমে সুভার দিকে আসতে থাকে। তামিমকে আসতে দেখে সুভা ভাই কান্না শুরু করে দেয়। সকলের মধ্যে থমে থমে নীরবতা চলতে থাকে। তামিম এসে সোজা সুভার পাশে দাঁড়ায়। তামিমকে দাঁড়াতে দেখে সুভা ধীরে ধীরে মাথা নিচু করে তামিমের সামনে দাঁড়ায়। সুভা দাঁড়ানোর সাথে সাথে তামিম তার হাত ধরে নিজের সাথে স্টেজে নিয়ে যায়। বা হঠাৎ সুভার হাত ধরাতে ভয়ে আত্মা শুকিয়ে যায় সুভার। তামিম ভিড়ের মধ্যে দিয়ে সুভার হাত ধরে নিয়ে যায় আর তার পাশে দাঁড় করিয়ে মাইক হাতে নেয়। আর সুভার দিকে ইশারা করে বলে, শি ইজ মাই লেডি। তামিমের কথা শুনে সুভা চোখ বড় বড় করে তামিমের দিকে তাকায়। তামিমও সুভার দিকে তাকায়। আজকের পর থেকে ওর আশেপাশে যদি কোনো ছেলেকে দেখেছি, সে যেন নিজ দায়িত্বে নিজের কাপড়ের কাপড় কিনে রাখে। প্রোগ্রামের উপস্থিত হওয়া সকল শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকার ভেতরে আতঙ্ক বাসা বাঁধে। যার ভয়ে আরশিনগরে কেউ কথা বলতে পারে না, তার নজরে সুভার মতো 19 বছর বয়সী একটি কিশোরী মেয়ে কিভাবে পড়লো। তামিম সকলকে ধের দিয়ে সানগ্লাসটি খুলে তাতে ফু দিয়ে আবার পরে নেয় আর ভদ্রলোকের মতো সেখান থেকে চলে আসে। আর সুভা জড়বস্তুর মতো ওখানেই দাঁড়িয়ে থাকে। তামিম যাওয়ার সময় হঠাৎ মাঝপথে থেমে যায় আর পেছনে ঘুরে সুভার দিকে তাকাই। এই পড়ি, আই লাভ ইউ। তামিমের ছেলেরা সবাই যে যার মতো সিটি বাজাতে থাকে আর তামিমের সাথে উল্লাস করতে করতে যেতে থাকে। আর সুভা স্টেজেই দাঁড়িয়ে থাকে। তামিম নিজের খোলা জিপে বসে লুকিং গ্লাস দিয়ে দেখতে থাকে সুভাকে। যতক্ষণে বিদ্যালয়ের প্রাঙ্গণ ত্যাগ করে তার জিপটি, ততক্ষণে সে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে সুভার দিকে। সুভা স্টেজে দাঁড়িয়ে আছে, পুরো শরীরটা থরথর করে কাঁপছে। চারপাশের হাজারো চাহনি তাকে কুড়ে করে খাচ্ছে। ভেতরে ভেতরে আতঙ্কে ঢেউ উঠছে এমন কেউ যার নাম শুনি পুরো শহর কাঁপে, যার আইন সে নিজে তৈরি করে। সে কিনা সরাসরি তাকে লেডি বলে ঘোষণা দিল। ভয় আর আতঙ্কে সুভা একচুল পরিমাণও নড়ে না সেখান থেকে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল সাহেব একজন লেডি শিক্ষক দিয়ে তাড়াতাড়ি এসে তাকে নামিয়ে আনেন। সহপাঠী এবং শিক্ষকেরা কেউ কিছু বলতে সাহস করে না, শুধু চোখে চোখে সব প্রশ্ন করে। সুভা নির্বাক, কিছু না বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে কলেজ থেকে। সেদিন রাতে আরশিনগরের তামিমের সবচেয়ে পছন্দের জায়গা হলো পোড়া বাড়ি। খানিকটা রাজা বাদশাদের আমলের মতো, স্যাঁতস্যাঁতে দেওয়াল, শ্যাওলা ধরা খোলা ছাদ আর গাছে ভরপুর, একদম মনোমুগ্ধকর একটি জায়গা। তামিম সুন্দর মতো নিজের ফোনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেখানে চলছে সেই দিনের প্রোগ্রামের ভিডিও রেকর্ডিং। তামিম একবার পেছন দিকে দিকে ফিরে তাকায় নিজের পঞ্চপাণ্ডবের দিকে। তামিম তাকানোর সাথে সাথে তারা পাঁচজনই দূরে চলে আসে আর চারপাশে ভাগ হয়ে দাঁড়ায়। কালকে মেয়েটার সব ডিটেলস চাই, নাম, বয়স, পরিবার, কোথায় থাকে, কি করে, সব। পঞ্চপাণ্ডব ভয়ে ভয়ে মাথা নাড়ে, কারণ তারা জানে তামিম যখন কোনো কিছু চায় তখন সেটা আকাশের ছাদ হলেও এনে দিতে হয়। তামিম হালকা হেসে আবার স্ক্রিনের দিকে তাকায়, চোখে সেই ভয়ঙ্কর রূপবতী নারীর ছায়া। এই কোনো মরণ খেলার ইঙ্গিত পাচ্ছি রে। খেলা? মায়ের সতর্ক হয়ে প্রশ্ন করে। উহুম, দিলের খেলা, মহাপদের খেলা। তামিম তার কালো চশমা খুলে ফু দিয়ে আবার পড়ে ফেলে। এই ফাঁদে পড়লে হয়ে যাবে আমার সর্বনাশ। কালো মানিক একটু ভাব নিয়ে বলে, ভাই আপনার জন্য তো কেউ ফাঁদ করে শান্তি পাবে না। দিন শেষে দেখবেন নিজেই সেই ফাঁদে পড়ে আছে। কালো মানিকের কথা শুনে বোমা সাকিব ওর মাথায় একটি গাঁটটি মারে। তুইও কালা, তোর চিন্তাও কালা। ভাই প্রেমেরই কথা কইছে। সবাই খুব উঁচু স্বরে হেসে ওঠে আর তামিম আবার সেই স্কিনে দৃষ্টি নিক্ষেপ করে বলে, ওয়েলকাম টু মাই লাইফ পরি। শিকদার বাড়ি। আচ্ছা, বাসায় ফিরে মাকে কিছু বলতে পারেনি সুভা। অবশ্য অন্যান্য দিনও যে বলে এমনটা নয়। সুভা খুবই চাপা স্বভাবের একটি মেয়ে, শান্ত বচনভঙ্গি, সুন্দর, সবার কথা শুনে আর খুব মিষ্টি স্বভাবের।
মইনুল হোসেন এবং ফাতেমা বেগমের বড় মেয়ে সুভা। সুভার বাবা একজন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা হওয়ায় তেমন বেশি বাবার সাথে ঘনিষ্ঠতা নেই সুভার, কিন্তু বাবা বলতে অন্য প্রাণ মেয়েটি। তাই বাবার মতোই ব্যাংকার হতে চাইছে, কিন্তু তার এই পড়াশোনার লক্ষ্য ভেদ করে ঢুকে পড়েছে তার অন্য চিন্তা। সুভা রাতভর বিছানায় ছটফট করে, বারবার তামিম সরকারের সে মৃদু অথচ হুমকিময় শব্দগুলো মনে পড়ে। শি ইজ মাই লেডি। ওর আশেপাশে কোনো ছেলেকে দেখেছি, সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। এই কথাগুলো সুভার মনকে তছনছ করে দেয়। সে সারা রাত খুব ভয় কাটায় আর অনেক উল্টাপাল্টা চিন্তা করতে থাকে। সে জানে এটা কোনো সাধারণ হুমকি নয়, এটা তার জীবনের শুরু হতে চলা এক অন্ধকার অধ্যায়ের ঘোষণা। পরদিন সকাল। প্রতিদিনের মতো আজকেও ঠিক সকাল 8:45 কলেজে যাওয়ার জন্য রেডি হয় সুভা। আর তাকে নিতে এসেছে তার 3 বান্ধবী, কলি, কাকলি আর মান্তাসা। কলি আর কাকলি জমজ হওয়ার পরও তাদের মুখমণ্ডলে বেশ ভিন্নতা রয়েছে, যার ফলে তাদের মধ্যে প্রায় কে বেশি সুন্দর এটা নিয়ে স্নায়ুযুদ্ধ চলে। সুভা এবং তার বান্ধবীরা কলেজে যাবার জন্য বের হয় আর রিক্সা খুঁজতে থাকে, কিন্তু কোনো রিক্সাই পায় না তারা। এরই মধ্যে তাদের সবার সামনে একটি কালো রঙের BMW উপস্থিত হয়। দুটো অপরিচিত লোক বেরিয়ে আসে। একজন এগিয়ে এসে বিনয়ের সাথে বলে, ভাবি, আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন তামিম ভাই। সুভার মুখ শুকিয়ে যায়, হাঁটু কাঁপতে থাকে, ভয়ে এদিক ওদিক তাকাতে থাকে, যদি কেউ দেখে ফেলে সেই ভয়ে। ভাবি সাহেব, ওঠেন না কেলা? সুভা খুবই বিনয়ের সাথে বলে, দেখুন আমি যেতে পারবো না, আপনারা প্লিজ চলে যান। কালামানিক আবার বলে ওঠে, ভাবি আপনি যদি না আসেন, ভাই কিন্তু কাম ফালাই আইবো আপনারা নিতে। চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ে সুভার, কারণ যাকে গোটা শহর ভয় পায় সে কেন এত মেয়ে থাকতে তার পিছনেই লাগলো। সুভা কোনোদিন কল্পনা করেনি তার জীবনে এমন ঝড় আসবে তামিম সরকার নামের। সুভার কোনো কিছু চিন্তা না করে তার 3 বান্ধবীকে নিয়ে সোজা জোরে জোরে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে। সরকার বাড়ি। আরশিনগরের বাঁধকেন্দ্রে অবস্থিত বিশাল ডুপ্লেক্স বাড়িটি সরকার ভিলা, যাকে সবাই সরকার বাড়ি নামে বেশি চেনে। সাদা মার্বেলের মতো চকচকে ফ্লোর, বিশাল লন, কাছে জানালা দিয়ে দেখা যায় শহরের ব্যস্ততা। এই বাড়ির প্রতিটি ইটে কাঠে মার্বেলে মিশে আছে ক্ষমতার ঘ্রাণ। তানভীর সরকারের রাজনৈতিক প্রভাব এতটাই ব্যাপক যে এইখানে দেশের হাই প্রোফাইল লোকরাও ঢুকতে সাহস পায় না। সরকার ভিলার বৈঠকখানে চলছিল তানভীর সরকার ও তামিমের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা। আমি চাই না আপনি এই রাজনীতির জন্য কোনো বিপদে পড়েন বাবাজান। বিভিন্ন নেতাদের চোখ আপনার উপরে। তামিম ছোটে এক চিলতে হাসি টেনে বলে, আপনার ফোন নাম্বারটা দেখলেই যেখানে যাদের প্যান্ট ভিজে যায় সেখানে নজর। আবাজান, আমি এমপি তামিম সরকার পরে, আগে আপনার ছেলে, অর্থাৎ প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে। আমার পেছনে লাগা সোজা না। তানভীর সরকার হালকা হেসে বলেন, আপনি শুধু আমার ছেলে না, আমার অমূল্য সম্পদ। তামিম আর তানভীর সরকারের কথার মাঝে ছোট করে তামিমের ফোনে একটি টেক্সট আসে, যেটা দেখার পরই তামিমের মুখের নকশা বদলে যায় আর সে উঠে বেরিয়ে আসতে থাকে সরকার ভিলা থেকে। তামিমকে রেগে বের হতে দেখে সাথে সাথে তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। ভাই, কারে উড়াইতে হইব, নাম কন খালি। বোমা সাকিব সবসময় উত্তেজিত থাকে মানুষ উড়ানোর ক্ষেত্রে। তার নিজ হাতে বানানো বোম দিয়ে সে এই পর্যন্ত অনেক মানুষকে উড়িয়েছে। তামিম কারো কথা না শুনে সোজা গাড়িতে উঠলো। গাড়ি সোজা সিটি কলেজের দিকে নিয়ে যাও। সিটি কলেজ। রোদ ঝলমলে দুপুরে কলেজ চত্বর কাঁপিয়ে কালো জিপ এসে থামে। আরশিনগরের বাতাস যেন থেমে গেল তামিম সরকারকে নামতে দেখে। চারিদিকে কোড়া নিরাপত্তায় ঘিরে ফেলে তার দেহরক্ষীরা। কেউ কিছু বোঝার আগেই সে উঠে যায় 3য় তলার ক্লাসরুমে। দ্বাদশ শ্রেণীর বি সেকশনে তখন সুপার ক্লাস চলছিল। সে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিল। কালকের ঘটনার পর তার জন্য কলেজে আসা খুবই মুশকিল ছিল, কিন্তু বাবার স্বপ্ন পূরণে সে কোনো কিছু তোয়াক্কা না করে কলেজে আসে আর মুখ বুঝে ক্লাস করতে থাকে। সহপাঠীরা অবশ্য তাকে নিয়ে বেশ কানাঘুষা করে, কিন্তু তেমন একটা পাত্তা দেয়নি সুভা। ক্লাসে যখন সবাই খুব মনোযোগী, ঠিক তখনই তামিম আর তার পঞ্চপাণ্ডবদের নিয়ে ক্লাসে উপস্থিত হয়। তামিমকে দেখা মাত্রই শিক্ষক ক্লাস বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়ে আর ক্লাসে পিন ড্রপ সাইলেন্টের নিরাপত্তা বিরাজ করে। সবার মুখে ইতিমধ্যে একটাই ভয় চলে আসছে। তামিম শুধু সুভার বেঞ্চের সামনে দাঁড়ায় আর সুভার দিকে তাকিয়ে থাকে। তামিম দাঁড়ানো মাত্র সুভার সহপাঠীরা উঠে অন্যদিকে চলে যায় আর সুভা মাথা নিচু করে তখনও বসে থাকে। ভয় তার হাত পা কাঁপতে থাকে। যার সামনে আরশিনগরের কেউ ভয় কথা বলতে পারে না, সে কিনা তার সামনে দাঁড়িয়ে আছে। তামিম খুব কড়া ভাবে বলে, গাড়ি পাঠিয়েছিলাম। সুভা ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। তামিম খুব জোরে ঝাড়ি দিয়ে ওঠে সুভাকে, তো আসিসনি কেন? তামিমের ধমকে কেঁপে ওঠে সুভা, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। তামিম একটু ঝুঁকে সুভার মুখ বরাবর নিজের মুখ নিয়ে আসে। আমি কিন্তু খুব ভালো লোক না, যা বলবো চুপচাপ শুনবি। সুভা মাথা নেড়ে সম্মতি জানাই। সব ছাত্রছাত্রী স্তব্ধ। শিক্ষক নির্বাক। বডিগার্ডদের ইশারা করে বেরিয়ে যায় তামিম। প্রিন্সিপাল অফিস। প্রিন্সিপাল রুমে সিনিয়র টিচারগণ এবং বেশ কিছু শিক্ষক মন্ডলের মুখ গম্ভীর করে বসে আছে। পিয়নকে দিয়ে সুভাকে ডেকে পাঠানো হয়। সুভা এসে সবাইকে সালাম দেয়। কয়েকজন উত্তর নিল তো কয়েকজন চুপ করেই থাকলো। কিছুদিনের জন্য তোমাকে বিরতি নিতে হবে সুভা, তুমি আর কলেজে এসো না। চোখ দিয়ে অচলে পানি পড়ে সুভার। আমার কি দোষ স্যার? আমরা জানি, কিন্তু পরিস্থিতি তো বোঝো না।
শোভা নিঃশব্দে বেরিয়ে কি বা বলবে সে। তার বলার মতো ভাষা নেই। রাত 9টা, শিকদার বাড়ি। বাড়ি ফিরে আজকে কি হয়েছিল তার সাথে তার মাকে জানাতে পারেনি শোভা। খুব ভয় আর আতঙ্কে থাকে সে। যদি তার বাবা জানতে পারে তার যে কি অবস্থা করবে সেটা ভালো মতোই জানে শোভা। শোভা চুপচাপ বসে থাকে। মোবাইলে একটার পর একটা অজানা নাম্বার থেকে কল আসতে থাকে। সবগুলো কেটে দেয় সে, কারণ সে জানে এগুলো কার কল। শোভা ফোন অফ করে চুপচাপ পড়াতে মনোযোগ দেয়। এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। 2 থেকে 3 বার বাজার পরে যখন কেউ দরজা খুলে না, শোভা নিজে নিজে নেমে আসে। হয়তো মা কোনো কাছে ব্যস্ত, তাই শুনতে পায়নি। শোভা দরজা খুলতে দেখে একটি খাম রাখা। খামের ভিতরে একটি ছোট সাদা কাফনের কাপড় আর একটি ছোট নোট। আর একবার ফোন রিসিভ না হলে এটা কিছুক্ষণের মধ্যে দরকার হবে তোর। শোভা তরতর করে কাঁপতে থাকে আর দরজা বন্ধ করে সোজা নিজের রুমে চলে যায়। আর ফোন অন করে, সাথে সাথে কল আসে তামিমের। শোভা কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে। হ্যালো, কে? ফোনের ওপাশ থেকে খুব গম্ভীর একটা কণ্ঠ ভেসে আসে। আমি ছাড়া আর কেউ কল দেয় তোকে? শোভা তামিমের গলা শুনে শুকনো ঢোক গিলে। কি রে, কথা বল। শোভা আধা ভাঙা কলে জবাব দেয় না। যদি সঠিক সময়ে কল রিসিভ না হয় তো আমার থেকে কেউ খারাপ হবে না। শোভা শুধু জি আচ্ছা বলে। কালকে লাল ড্রেস পরবি, না হলে যে ড্রেস পরবি সেটাই তো রক্ত দিয়ে লাল করব। তামিমের কথা শুনে খুব ভয় পেয়ে যায় শোভা। আর তামিম ফোন কেটে দেয়। কিন্তু লাল ড্রেস পরে শোভা যাবেটা কোথায়? তাকে তো কলেজে যেতে না করেছে প্রিন্সিপাল। শোভার সাথে কথা বলে তামিম মৃদু হাসি দেয়। নিজের অজান্তেই কিভাবে যে বয়সে ছোট একটি মেয়ের জন্য পাগলামি শুরু করলো তামিম, সেটা সে নিজে বুঝতে পারেনি। তামিমের চিন্তার মাঝে সার্ভেন্ট এসে জানায় তার লোকেরা খুব আর্জেন্ট কথা বলতে চায় তার সাথে। তামিমও নিচে এসে আসে। তামিমকে নিচে আসতে দেখে সবাই একটু ভয় থাকে। আর একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করতে থাকে। কিভাবে বলবে, কি বলবে জলদি বল। ভাই, আসলে আমরা হক বলে জানবার পারছি খবরটা। কিসের খবর ভাই? মেয়েদের মতো হেয়ালি না করে বল। ভাই, ভাবি সাবরে কলেজ থেকে বের করে দিছে ওই প্রিন্সিপাল। সুভাকে বের করে দেওয়ার কথা শোনা মাত্র তামিমের চোয়াল শক্ত হয়ে আসে। সাকিব ভাই, যেই কলেজ আমার শখের নারীকে বের করে দিয়েছে সে কলেজ যেন টিকে না থাকে। আমি এমনই বোমা মারতেছি ভাই। সাকিব তাড়াতাড়ি করে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে। মানিক, জি ভাই। প্রিন্সিপাল আর যারা ছিল তাদের নিয়ে আয়। ওকে ভাই। কালামানিকও বেরিয়ে যায় পরে সুভার শিক্ষকদের আনতে। আর তামিম চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকে। এত বড় কলিজাকার সে দেখবে আজকে। তামিমের চোখের রং রাগে রক্তিম বর্ণ ধারণ করে। কেউ তার শখের নারীকে অসম্মান করেছে, মানে তাকে অসম্মান করেছে। আর এই আরশিনগরে যে তার নাম রংমঞ্চ খানে লেখা হয়ে গেছে তা নিশ্চিত শতভাগ। পঞ্চপাণ্ডবরা যে যার কাছে খুব সুন্দর মতো লেগে গেছে, কারণ তারা জানে আজ যদি একচুলো ভুল হয় তাহলে তামিম তাদেরও শেষ করে দেবে। ঠিক তখনই ফোন আসে কালামানিকের। ভাই, লোকজন রেডি। প্রিন্সিপাল, সেকেন্ড মাস্টার আর 3জন টিচার সবাই গাড়িতে। তামিমের মুখে চিরচেনা সেই হাসি। রঙ্গমঞ্চখানায় নিয়ে আয়, আজকে ওদেরকে শেখাতে হবে সরকার কারিগরি। রঙ্গমঞ্চখানা। টিচারদের এক এক করে নামানো হয়। সবার চোখে কালো কাপড়, হাত বাঁধা। তামিম চেয়ার ঘুরিয়ে পায়ের ওপর পা তুলে বসে। এক এক করে সবার চোখের কাপড় খুলে দেওয়া হয়। প্রিন্সিপাল, যিনি তার বউকে কলেজ থেকে বের করে দিয়েছে, আর সাথে তার কয়েকজন সহযোগী। কি রে, কে তোকে ক্ষমতা দিছে আমার চোখের শখের নারীকে বের করে দেওয়ার? প্রিন্সিপাল কাঁপতে কাঁপতে বলে, স্যার মাফ করবেন, আমরা জানতাম না ও আপনার পছন্দের। তামিম মৃদু হাসে। আমার শখের নারীকে না চেনার অপরাধগুলো আরশিনগর দেখবে এবার। তামিমের কথা শুনে সকল শিক্ষক ভয়ে কাঁপতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে। কিন্তু তাতেও মন গলেনি তামিমের। তারপর ইশারা করে সাকিবকে, শিক্ষা দিয়ে দের। সাকিব আগুনের মতো চোখে তাকায়। ভাই, শুধু কি শিক্ষা না, শরীরে লিখে দিমু সরকারের আদেশ অমান্য করা মানেই মৃত্যু। পরদিন সকালবেলা। খুব সকাল করে ঘুম থেকে ওঠার অভ্যাস সুভার, আজও তার ব্যতিক্রম নয়। কিন্তু আজকের সকালটা কেমন যেন বিষাদময়। না চারপাশে আওয়াজ কানে আসছে, আর না কোনো কোলাহল। কেমন যেন নিঃস্ব লাগছে সবকিছু। সকালে চারপাশ কেমন যেন অস্বাভাবিক শান্ত। কিন্তু এমন তো হয় না সচরাচর। সুভা একটুর জন্য বারান্দায় যায়, যে দেখে পুরো রাস্তা ফাঁকা। হয়তো সে আজকে খুব তাড়াতাড়ি উঠেছে। সুভা ফ্রেশ হয়ে নিচে আসে মা রান্নাঘরে। আর সুভার বাবা টিভিতে কিছু একটা দেখছে। একটাই খবর, আরশিনগরের নামকরা কলেজ আগুন। 3জন শিক্ষক গুরুতর আহত, প্রিন্সিপাল নিখোঁজ। নিউজটা শুনে মাত্র সুভার পা ঠান্ডা হয়ে যায়। ভয়ে তার চোখে পানি চলে আসে। ঠিক তখনই সুভার বাবা তাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে। দেখেছিস মা, তোদের কলেজে ভয়াবহ আগুন লেগেছে। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে অন্য কলেজে ভর্তি করে দেব। সুভা তার বাবার কথায় মাথা নেড়ে হ্যাঁ জানাই। কিন্তু তার মনে চলছিল অন্য ভয়। সে জানে এসব কার কাজ। সুভা যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকু হারিয়ে ফেলে। তাই সে নিজের রুমে যেতে থাকে। সুভা নাস্তা করেছ না? জি আচ্ছা মা। সুভা তার পরিবারের সাথে কোনো রকম নাস্তা করে। খাবার যেন তার গলা দিয়ে নামছেই না। সুভা কোনো রকম খেয়ে রুমে চলে আসে। রুমে এসে কান্নায় ভেঙে পড়ে সে। ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে। মোবাইল হাতে নাই, একটা ছোট্ট মেসেজ আছে তাতে, বিকেল 5টায় দেখা হচ্ছে পরি। মেসেজটা পাওয়া মাত্র সুভার কলে যায় পানি শুকিয়ে যায়। সে এই কোনো বিপদে পড়লো। শোভা এবার আয়নায় নিজেকে দেখে। ভয়, অভিমান, অসহায়ত্ব সব মিশে যাচ্ছে। নিজেকে জিজ্ঞেস করে, কিভাবে বাঁচবো আমি তামিম সরকারের হাত থেকে?
সরকার ফিলাম। তানভীর সরকার কিছু একটা নিয়ে চরম চিন্তিত। উনি তার দলের লোকদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করতে থাকে। ভোট কিভাবে আসবে জানি না, কিন্তু সরকার আমাকেই হতে হবে। স্যার, অপোজিট পার্টিরা এবার আচ্ছা করে মাঠে নেমেছে। মনে হয় না এতটা সহজ হবে। না বলে কোনো শব্দ আমার ডিকশনারিতে নাই নেতা। তামিমের কথা শুনে উপস্থিত নেতারা ভয়ে থতমত খায়। কারণ এই একজনই আছে যাকে 8 থেকে 80 সকলে জমের মতো ভয় পায়। তামিম সিঁড়ি দিয়ে নামতে থাকে আর নেতারা সাথে সাথে দাঁড়িয়ে যায়। নির্বাচন হোক কিংবা না হোক, প্রধানমন্ত্রী আমার আব্বাজানি হবে। আর যদি না হয়, নিজেদের কবর কোথায় ঘুরতে হবে সেই জায়গাটা ঠিক করে নিও। তামিমের কথায় সকল নেতারা শুকনো ঢোক গিলে। স্যার, আপনি কোনো চিন্তাই করবেন না, আমরা আছি তো। এসব বিষয় নিয়ে চিন্তা তামিম করে না।